এইখানে আমি হাইলাইটার ইউজ করতে পারি না, কি সমস্যা নেই। ওকে, অসুবিধা নেই। আচ্ছা, গত ক্লাসে আমরা দেখেছি যেটা 1 নম্বর যেটা টাইপস অফ ড্রাগ রিসেপ্টর ইন্টারাকশন। আমরা দেখেছি যে রিসেপ্টর বিভিন্ন ধরনের রিসেপ্টর হতে পারে, এবং ড্রাগের সাথে রিসেপ্টরের ইন্টারাকশনটা হলো, এটা হলো মনে করো ফার্মাকোলজির মূল একটা বিষয়। কারণ আমরা যে ড্রাগ ইউজ করব সেই ড্রাগটা বডির একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করতে হবে। বাইন্ড না করা পর্যন্ত কিন্তু কোনো ধরনের ইফেক্টস আমরা পাবো না। এটা একটা মূল বিষয়। এবং আমরা দেখেছি যে কত ধরনের রিসেপ্টর হতে পারে, 4-5 ধরনের রিসেপ্টর আমরা সেটা দেখেছি। আর আরেকটা আমরা যেটা পড়েছি যে অ্যাগনিস্ট, পার্শিয়াল অ্যাগনিস্ট এবং ইনভার্স অ্যাগনিস্ট, এবং সাথে আমরা অ্যান্টাগনিস্টের বিষয়গুলো আমরা জেনেছি। তোমাদের কিছু ধারণা আছে তো, এখন মনে আছে তো কিছুটা, তাই না? আমরা এখন একটু যদি 2 নাম্বারটা দেখি। 2 নাম্বার পয়েন্ট যেটা, এটা হলো যে এটা পড়েছি 3 নাম্বার, 2 নাম্বার, অ্যাগনিস্ট দ্যাট ইনহিবিট দেয়ার বাইন্ডিং মলিকুলস। অর্থাৎ আমরা তো অ্যাগনিস্ট বা অ্যাগনিস্ট ড্রাগ যেটা বলি, অর্থাৎ ড্রাগ নিজেও অ্যাগনিস্ট হিসেবে কাজ করতে পারে। আবার অ্যাগনিস্ট বডির নিজেরও তৈরি হতে পারে, অ্যান্ড্রোজেনাসও হতে পারে। অর্থাৎ অ্যান্ড্রোজেনাস অ্যাগনিস্ট হতে পারে, আবার আমরা যে ড্রাগ ইউজ করি সেটা কিন্তু এক্সোজেনাস, অর্থাৎ বাইরে থেকে দেওয়া হচ্ছে। তারাও, ড্রাগটাও নিজেও অ্যাগনিস্ট হিসেবে কাজ করতে পারে। কিছু কিছু ড্রাগ আছে যেগুলো অ্যান্ড্রোজেনাস অ্যাগনিস্টের মতো কাজ করতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল তোমাদেরকে আমি বলি, তোমরা একটা নাম তো শুনেছো যে অ্যাসিটাইল কোয়ে এর সাথে কোলিন যুক্ত হয়ে অ্যাসিটাইল কোলিন হয়, তাই না? এটা তো জানো তোমরা, এবং এটা একটা পাথওয়ে আছে, তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়েছো সম্ভবত, তাই না? অ্যাসিটাইল কোয়ে বা অ্যাসিটাইল কোলিনের যে পাথওয়েটা কিভাবে বডিতে তৈরি হচ্ছে, কিছুটা ধারণা আছে না তোমাদের? হ্যাঁ হ্যাঁ, আমাদের বডির যে নিউরো ট্রান্সমিটার, সেই নিউরো ট্রান্সমিটারের কাজ করে, এবং বডির যে মাসল গুলো কন্ট্রাকশন, মাসল মুভমেন্ট, এই ধরনের কাজে নার্ভের সাথে যে জড়িত, এই ধরনের হেল্প করে এই ধরনের কাজ। সো আমাদের অ্যাসিটাইল কোলিনটা বডির জন্য দরকার, কিন্তু অ্যাসিটাইল কোলিনটা ভেঙে গিয়ে দেখো এখানে একটা রিয়াকশন, যে এখানে অ্যাসিটাইল কোলিনটা ভেঙে কোলিন এবং অ্যাসিটেট হয়ে যেতে পারে। সো কোলিন এবং অ্যাসিটেট হলে বডি কিন্তু অ্যাসিটাইল কোলিন পাচ্ছে না, তাই না? আমাদের বডির জন্য দরকার অ্যাসিটাইল কোলিন। সো বডি দেখো এখানে 2টা অংশ আছে, একটা প্রি সিনেপটিক নার্ভ, একটা বলা হয় পোস্ট সিনেপটিক, অর্থাৎ নার্ভের যে 2টা অংশ। তো প্রি সিনেপটিক নার্ভে যেটা হচ্ছে, এখানে অ্যাসিটাইল কোলিন হচ্ছে, এবং অ্যাসিটাইল কোলিনটা এটা আমাদের বডির যে 2 ধরনের রিসেপ্টর আছে, একটা বলে মাস্কিউরিনিক রিসেপ্টর, একটা নিকোটিনিক রিসেপ্টর। বডিতে এই অ্যাসিটাইল কোলিনটা কাজ করে কিভাবে, এরা রিসেপ্টরের সাথে বাইন্ড করে। রিসেপ্টরের সাথে বাইন্ড করলে তোমরা জানো যে রিসেপ্টর, এখানে যে সেলের পরে যে সিগন্যালিং, অর্থাৎ এখানে রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, বাইন্ড করার পরে ডাউনস্ট্রিম সিগন্যালিং পাথওয়েতে বিভিন্ন ধরনের রেসপন্স হয়, ইফেক্টস হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হয়। সো বাইন্ড করতে হয়, বাইন্ড করে তারপরে এই ধরনের সিগন্যাল বা রেসপন্স বডিতে তৈরি হয়। কিন্তু যেটা হতে পারে বডিতে নিজেরই আবার অ্যাসিটাইল কোলিন এস্টারেজ, যেটা এই এস্টারেজ তৈরি হয় বডিতে আছে, যারা কি করতে পারে যে অ্যাসিটাইল কোলিনকে ভেঙে কোলিন এবং অ্যাসিটেটে পরিণত করে, এবং সেটা পোস্ট সিনেপটিভ নার্ভে হতে পারে, আবার প্রি সিনেপটিভ নার্ভে। এখানে দেখো প্রি সিনেপটিভ নার্ভে কি হয়, এখানে অ্যাসিটাইল কোলিন ইনহিবিটর আই দেওয়া আছে, এখানে দেখো ইনহিবিটর, দ্যাট মিনস তারা এই অ্যাসিটাইল কোলিন এস্টারেজের যে ফাংশন, এটাকে স্টপ করে দেয় বা ইনহিবিট করে দেয় বা স্লো ডাউন করে দেয়। তো স্লো ডাউন করে দিলে কি হবে বলো তো?
স্লো ডাউন করে দিলে কি হবে বলো? না সিগন্যাল যেটা সেটা পাস হবে না স্যার। ইনহিবিট যদি করে দেয়, এস্টারেজের ফাংশনটাকে ইনহিবিট করে দিলে কি হচ্ছে, কি হবে? এস্টারেজ কি করে বলো তো, যেটা বললাম এস্টারেজ বলো, যা বুঝো বলো, সমস্যা নাই। হুম, বুঝো নাই? সঙ্গীতা আছে, সঙ্গীতা বলো তো কি বুঝছো? হুম, স্যার এখানে বাইন্ড করতে দিবে না স্যার, এখানে মানে এটা এস্টারেজ কি করে? এস্টারেজটা এখান থেকেই বলো, এস্টারেজ কি করে? এটা ভেঙে দেয় স্যার, অ্যাসিটাইল কোলিনকে ভেঙে কোলিন আর অ্যাসিটেট করে দেয়। অ্যাসিটেট করে দেয়। তো সেটা কি ভালো না খারাপ? খারাপ স্যার। খারাপ। তাহলে ইনহিবিটর কি করবে? এস্টারেজ ইনহিবিটর এস্টারেজের ফাংশনটাকে ইনহিবিট করে দেবে। তো সেটা ভালো না খারাপ? জি স্যার, সেটা এটা ভালো স্যার। ভালো, তাই না? তো ইনহিবিট করে দেয়। হ্যাঁ, দেখো এখানে যে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ ইনহিবিটর, এটা বাই স্লোয়িং ডাউন, ভাঙাটা রোধ করবে। হ্যাঁ ভাঙাটা রোধ করবে। দেখো এখানে কি হচ্ছে, বাই স্লোয়িং ডাউন দা ডিস্ট্রাকশন অফ এন্ডোজেনাস অ্যাসিটাইল কোলিন, অর্থাৎ আমাদের বডির যে অ্যাসিটাইল কোলিন তৈরি হয় সেটার যে ডিস্ট্রাকশন সেটাকে স্লো ডাউন করে দেয়। হুম, তো স্লো ডাউন করে দেয়। তাহলে এটা কি করতেছে, এটা যে এটা অ্যাগনিস্ট, যেটা অ্যাগনিস্ট ড্রাগ এই কাজটা করতেছে। সো এটা আমাদের জন্য ভালো, তাই না? এবং এই যে অ্যাগনিস্ট ড্রাগ, এরা কিন্তু দেখো ইভেন দো কোলিনোস্টারেজ ইনহিবিটরস ডু নট বাইন্ড, হ্যাঁ, উইথ দ্য কোলিনো রিসেপ্টর। এখানে যে রিসেপ্টর আছে দুইটা, মাস্কিউরিনিক রিসেপ্টর আর নিকোটিনিক রিসেপ্টর, এই রিসেপ্টরের সাথে কিন্তু এই ইনহিবিটর বা অ্যাগনিস্ট ড্রাগ যেটা, এরা কিন্তু বাইন্ড করে না, হ্যাঁ, অথবা অ্যাক্সিডেন্টালি বাইন্ড করে। সো বাইন্ড না করেও দূর থেকেও এরা এই কাজগুলো করতে পারে, অর্থাৎ এই এস্টারেজের ফাংশনটাকে স্লো ডাউন করে দেয় এবং বডিতে তখন যথেষ্ট পরিমাণে বা সাফিসিয়েন্টলি আমরা এই যে অ্যাসিটাইলকোলিন পাই, যেটা আমাদের নার্ভের জন্য বা নার্ভাস সিস্টেমের জন্য, এন্ডোক্রাইন নার্ভাস সিস্টেমের সাথে অনেক কিছুই যুক্ত, যে আমাদের মাসল মুভমেন্ট, হ্যাঁ, যারা বিশেষ করে এক্সারসাইজ করে তাদের মাসল মুভমেন্ট এসব কাজে হেল্প করে। সো এটা এক ধরনের কাজ হতে পারে অ্যাগনিস্টের ফাংশন বা ড্রাগের ফাংশন। এখানে আমরা যদি একটু এই গ্রাফটা দেখি, এখানে আগের এর গ্রাফগুলোই, এখানে ড্রাগের কনসেন্ট্রেশনের সাথে রেসপন্সের, এবং আমরা আগে বলেছি যেগুলো অল দিস ড্রাগস আর ফুলি অ্যাগনিস্ট। ওই আমরা আগে যে বলছিলাম ফুল অ্যাগনিস্ট, পার্শিয়াল অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট। এখানে দেখো এখানে সব ড্রাগগুলোই বলা হয়েছে ফুল অ্যাগনিস্ট। দ্যাট মিনস এরা 100% এদের অ্যাগনিস্টিক প্রপার্টিস আছে। আবার সো এখানে এখানে 100% থাকলেও এখানে দেখো তোমরা খেয়াল করে, এখানে কিন্তু আমরা যে 50% বা এটাকে বলা হয় EC50 এফিকেসিটা 50% পেতে কিন্তু দেখো এক একটা ড্রাগের এক এক ধরনের কনসেন্ট্রেশন প্রয়োজন হয়েছে। এটার কারণ হলো যে এক একটা ড্রাগ এক এক মানে তাদের পোটেন্সি, হ্যাঁ, তাদের কার্যকারিতা এক এক রকম। সো এখানে একটা ড্রাগ যদি আমরা দেখি, দেখো এটা খুব তাড়াতাড়ি মানে খুব অল্প কনসেন্ট্রেশনে এটা আমরা 50% রেসপন্স পাচ্ছি। হ্যাঁ, অপরদিকে এই ড্রাগটা যদি দেখো অনেক মানে মোর দেন ডাবল কনসেন্ট্রেশন লাগতেছে, হ্যাঁ, মোর দেন ডাবল কনসেন্ট্রেশন লাগতেছে পেতে 50% রেসপন্স পেতে। ঠিক আছে? সো আবার আমরা যদি দেখি এখানে এখানে দেখো ফুলি ফুলি কি কাজ করে না কেন ঠিক মতো?
আচ্ছা, এখানে তোমরা দেখো পার্শিয়াল অ্যাগনিস্ট আর ফুল অ্যাগনিস্ট। হ্যাঁ, পার্শিয়াল অ্যাগনিস্টের এই 50% পেতে দেখো এখানে কিন্তু কনসেন্ট্রেশনটা বেশি লাগতেছে, এবং এটা মানে 100% রেসপন্স আমরা পাচ্ছি না কোনোভাবেই, ম্যাক্সিমাম 70% রেসপন্স এখানে পাওয়া যাচ্ছে। সো ই ম্যাক্স যেটাকে বলে এফিসিয়েন্সি, যেটা এটা অনেক হাই কনসেন্ট্রেশন দরকার হয়। আবার এইখানে যদি আমরা দেখি, দেখো পার্শিয়াল অ্যাগনিস্ট এবং সাথে ফুল অ্যাগনিস্ট ইন প্রেজেন্স অফ এ পার্শিয়াল অ্যান্টাগনিস্ট অ্যাগনিস্ট। সো পার্শিয়াল অ্যাগনিস্ট এবং ফুল অ্যাগনিস্ট দুটোই যদি একসাথে থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখো এক্ষেত্রেও মানে কনসেন্ট্রেশনটা বেশি লাগতেছে বা সময়টা বেশি লাগবে, তাই না? এখানে দেখো 100% পেতে বেশি কনসেন্ট্রেশন লাগতেছে, এখানে পার্শিয়াল অ্যাগনিস্ট থাকতেছে, ফুল অ্যাগনিস্টও থাকতেছে। দুইটা একসাথে থাকলে যেটা হয়, একই সাথে যদি কাজ করে, তখন এটা বাইন্ডিংটাকে কমিয়ে দেয়। আর এখানে যদি আমরা দেখি উল্টাটা, ফুল অ্যাগনিস্ট এবং যেটাকে আমরা এখানে বলি যে ইনভার্স অ্যাগনিস্ট, তাই না? ইনভার্স অ্যাগনিস্টের ক্ষেত্রে কি হচ্ছে, এটা অপোজিট। তো ফুল অ্যাগনিস্টের কাজটাকে মানে স্টপ করে দিয়ে উল্টা উল্টা রেসপন্স দিচ্ছে, তাই না? এটা। আচ্ছা, এখন আমরা 4 নাম্বার পয়েন্টটা দেখবো, যে ড্রাগ অফ ডিউরেশন অফ ড্রাগ অ্যাকশন। অর্থাৎ আমরা যখন একটা ড্রাগ ইউজ করি, বডিতে কত সময় ড্রাগটা থাকতেছে বা থাকতে পারতেছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা রেসপন্সটা পাই, তাই না? এখন তোমরা জানো যে ড্রাগের বা যে কোনো মলিকুলের একটা হাফ লাইফ আছে, যেটা প্লাজমা হাফ লাইফ বলি। দ্যাট মিনস ড্রাগটা প্লাজমাতে তো চলে যায়, তোমরা জানো যে প্লাজমাতে চলে যায়। সো আমরা বলি প্লাজমাতে যে যতটা সময় ড্রাগটা অ্যাভেলেবল থাকতেছে, যেটাকে আমরা বায়ো অ্যাভেলেবিলিটি বলি, এটা আমরা পরে পড়বো। সো যত বেশি সময় অ্যাভেলেবল থাকবে, তত বেশি সময় এই ড্রাগটার রেসপন্সটা আমরা পাবো। আর একটা বিষয় হলো যে ড্রাগের সাথে যে রিসেপ্টরের ইন্টারাকশন হচ্ছে, সেই ইন্টারাকশনটা যত লম্বা সময় ধরে হবে, অর্থাৎ ড্রাগের সাথে রিসেপ্টর যত লম্বা সময় বাইন্ড করবে, তত কিন্তু বেশি রেসপন্স বা লম্বা সময় রেসপন্স পাওয়া যাবে। এই হলো মূল কথা, যে ড্রাগ ডিউরেশন অফ ড্রাগ অ্যাকশন, অর্থাৎ কত সময় ড্রাগটা বডিতে থাকতেছে বা তার অ্যাক্টিভিটি কত সময় থাকতেছে। এখানে তোমরা দেখো এই ফিগারটাতে ডান পাশে, এদিকে টাইম আর এদিকে হলো প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন। সো এখানে দেখো যে যত সময়, একটা সময় আছে যেখানে ম্যাক্সিমাম আমরা ড্রাগের কনসেন্ট্রেশনটা পাই প্লাজমাতে, ম্যাক্সিমাম এখানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এরপরে যখন টাইমটা কমে আসতেছে, তখন মানে টাইমটা বাড়তেছে, তখন কিন্তু প্লাজমাতে কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। হ্যাঁ, একটা এখানে দেখো একটা মিনিমাল থেরাপিউটিক ইফেক্টস, অর্থাৎ এই লেভেলে যখন এই সময়টা আসবে, এই মানে ফর এক্সাম্পল এটা এখানে যদি 6 আওয়ার্স হয়, তো 6 আওয়ার লেটার আমরা একটা মিনিমাম থেরাপিউটিক ইফেক্টস পাবো। এই 6 আওয়ার্স পরে এটার স্লো ডাউন হয়ে যাবে। আর এখানে বলা হয় যে এটাকে থেরাপিউটিক উইন্ডো, অর্থাৎ ম্যাক্সিমাম থেকে মিনিমামের মাঝে যে সময়টা, অর্থাৎ এটা হলো উইন্ডো, অর্থাৎ ড্রাগের ইফেক্টসটা এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত ভ্যারি করে। এরপরে এই সময়ের পরে, দ্যাট মিনস এটা যে সময়ে পাচ্ছ তোমরা এইখানে এই সময়ের পরে ড্রাগের ইফেক্টসটা আর থাকবে না, বা যেটা থাকবে সেটা ওরকম ইফেক্টিভ হবে না। তোমরা কি বুঝতে পারছো এটা গ্রাফটা? বুঝতে পারছো? ক্লিয়ার বুঝো নাই? আচ্ছা, এখন আমরা যে কোনো একটা ড্রাগ, তোমরা জানো যে অ্যান্টিবায়োটিক যখন আমরা খাই, অ্যান্টিবায়োটিক কিছু আছে, মনে করো 24 ঘন্টায় 3 বার খেতে হবে, দ্যাট মিনস 8 ঘন্টা পর পর। তো এই যে 8 ঘন্টা সময়টা দেওয়া হলো, দ্যাট মিনস এই 8 ঘন্টার পরে কি হবে? 8 ঘন্টা তোমরা এখানে আমরা ধরতে পারি যে এইটা এখানে হলো 8 ঘন্টা, দ্যাট মিনস এইখানে 8 ঘন্টা। অর্থাৎ ড্রাগ এখন তুমি যখন ড্রাগটা বডিতে যাওয়ার পরে মনে করো 1 ঘন্টা পর
এইটা 1 ঘন্টা যদি হয় 1 ঘন্টা পর এই লেভেলে, সো ম্যাক্সিমাম আসতে পারে মনে করো 4 ঘন্টা পর ড্রাগের ইফেক্টসটা ম্যাক্সিমাম, অর্থাৎ আমার বডিতে ভালো কাজ করতেছে। যেমন কোনো ব্যথার ওষুধ যদি আমরা খাই, প্যারাসিটামল বা যে কোনোই, সাথে সাথে তো আর জ্বরটা সেরে যায় না, কমে না, তাই না? জ্বরের বডি টেম্পারেচার কমে না, আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে। সো এই যে সময়টা সময় লাগে, তখন এটা মানে কি ইনিশিয়াল, অর্থাৎ সময় যাচ্ছে, ড্রাগের ইফেক্টসটা বাড়তেছে, রেসপন্সটা বাড়তেছে। তখন একটা পিকে এসে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, তখন এই সময়টা এসে ড্রাগের তোমার হাইলি রেসপন্স তুমি পাচ্ছ। দ্যাট মিনস বডিতে একটু জ্বর থাকবে না। হুম। এরপরে আবার যখন আস্তে আস্তে সময়টা পার হবে, তখন কিন্তু বডিতে তখন আবার আস্তে আস্তে জ্বরটা চলে আসতে পারে। এবং মিনিমাম যখন এইখানে 8 ঘন্টা বা 6 ঘন্টা যাই বলো, এরপরে গেলে তখন আবার দেখবা নরমাল আগের অবস্থায় চলে আসছে, অর্থাৎ বডি রেসপন্স হচ্ছে না। তখন কি করতে হবে, এই লেভেলে এসে, মিনিমামে এসে এইখানে তোমাকে আরেকটা ডোজ নিতে হয়, তাই না? এই ডোজ নিতে হয় যাতে আমরা, এইখানে ডোজ আসলো, এরপরে কি হবে, আবার এটা আবার আস্তে আস্তে কিন্তু পিক করবে। আস্তে আস্তে উপরের দিকে আবার বাড়বে। সো আবার যখন 8 ঘন্টা হবে, আবার আরেকটা মেডিসিন বা ড্রাগ নিতে হবে, তাই না? এই হলো। এখন বুঝতে পারছো সৌরভ? হুম। জি স্যার। আচ্ছা, তো এটা হলো, এখন এটা কেন হয় আমরা পরবর্তীতে আরেকটু জানবো, কারণ তোমাদের যেটা বলছি যে ড্রাগের সাথে, হুম, ড্রাগের সাথে রিসেপ্টরের বাইন্ডিং হয়, এবং এই বাইন্ডিংটা তোমরা জানো কয়েক ধরনের হতে পারে। একটা কোভ্যালেন্ট হতে পারে, তাই না? একটা হতে পারে খুব মানে উইক বন্ড। সো যত স্ট্রং বন্ড হবে, তত কিন্তু লম্বা সময় ড্রাগের সাথে রিসেপ্টরের বাইন্ডিংটা মানে ইন্টারাকশনটা থাকবে। হ্যাঁ, তো উইক বন্ড হলে আস্তে আস্তে সেটা কমে যায়। সো এই অনেক সময় আবার কিন্তু এমন না যে যতক্ষণ ড্রাগের সাথে রিসেপ্টর বাইন্ডিং অবস্থা থাকবে ততক্ষণই রেসপন্স হবে, এমনটা না। এটা রিসেপ্টরের সাথে ড্রাগের বাইন্ডিংটা যদি তখন হয়ে যায়, মানে ব্রেকডাউন হয়, অর্থাৎ আস্তে আস্তে সেটা কিন্তু আস্তে আস্তে বাইন্ডিংসটা বা বন্ডিংটা খুলে যাবে 1 ঘন্টা পর 2 ঘন্টা পর। কিন্তু এটা বন্ডিংটা যখন ব্রেকডাউন হওয়ার পরেও রেসপন্সটা বডি থেকে যায়। এমন না যে বন্ডিংটা ব্রেকডাউন হয়ে গেল, অ্যাক্টিভিটি বা অ্যাকশনটা স্টপ হয়ে গেল, এমন নয়। কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে এরপরেও রেসপন্সটা, অ্যাকশনটা বা ইফেক্টিভিটিটা থেকে যায়। এটা ডিপেন্ড করে ড্রাগ টু ড্রাগ। আচ্ছা, এইটা আবার দেখো এখানে এখন ড্রাগের টার্মিনেশনটা একটা ফ্যাক্টর। হ্যাঁ, একটা ড্রাগ যদি মনে করো ড্রাগের সাথে রিসেপ্টরের বন্ডিং হয়ে অনেক মানে আনলিমিটেড টাইম মানে সময় যদি এটা থেকে যায়, সেটা তো ভালো হবে না, তাই না? অর্থাৎ একটা জায়গায় এসে এই টার্মিনেট করতে হবে, ড্রাগের অ্যাকশনটাকে টার্মিনেট করতে হবে। তো এই টার্মিনেটটা বিভিন্ন ভাবে হতে পারে। কিছু কিছু ড্রাগ আছে, যেটা আমি বললাম যে যত সময় মানে রিসেপ্টরের সাথে ড্রাগের বন্ডিং হবে, অর্থাৎ যেটা বলছিলাম যে রিসেপ্টরের সাথে যে হচ্ছে, রিসেপ্টরের সাথে ড্রাগের যে, আরে কি হলো, রিসেপ্টরের সাথে যে ড্রাগের ইন্টারাকশন বন্ডিং, সেই বন্ডিংটা কিছু কিছু ড্রাগ আছে যেটা বন্ডিংটা ব্রেকডাউন হয়ে গেলে সাথে সাথে সেই ড্রাগের অ্যাক্টিভিটিটা, কোন স্লাইডে আসছে, আচ্ছা, যতক্ষণ ড্রাগটা রিসেপ্টরের সাথে লেগে থাকবে বা বন্ডিং থাকবে ততক্ষণই এটার ইফেক্টস পাওয়া যায়। কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে এটা হয়, এবং ড্রাগটা কি হয়, ড্রাগটা আস্তে আস্তে সেটা ডিসোসিয়েট হয়ে যায়। এটা একটা। আর কিছু কিছু ড্রাগ আছে যেটা রিসেপ্টরের সাথে বন্ডিংটা ব্রেকডাউন হয়ে গেলেও ড্রাগের অ্যাক্টিভিটিসটা থেকে যায়। সো এটা এটা ডিপেন্ড করে ড্রাগ টু ড্রাগ। আচ্ছা, এটা বুঝতে পারছো তোমরা বিষয়টা? জি স্যার। গুড। এখন পরের যে পয়েন্টটা, রিসেপ্টর এন্ড ইনার্ট বাইন্ডিং সাইট। ইনার্ট শব্দটার অর্থ কি বলো তো? ইনার্ট মানে কি? জড়। তার ভিতরে মানে মধ্যে হলো এটার কোনো কার্যক্রম নাই, তাই না? একদম নিষ্ক্রিয়, তাই না? ইনার্ট মানে নিষ্ক্রিয়।
ইনার বাইন্ডিং সাইট বলছে এখানে, রিসেপ্টর অ্যান্ড ইনার বাইন্ডিং সাইট। বাইন্ডিং সাইটটা কোথায় থাকবে? কার বাইন্ডিং সাইট বলো তো এটা? রিসেপ্টরের বাইন্ডিং সাইট, তাই না? তো আমরা তো যে রিসেপ্টর, এখানে যদি রিসেপ্টর এটা বাইন্ডিং সাইট হয়, হ্যাঁ, মনে করি এটা রিসেপ্টর, এটা হলো এর বাইন্ডিং সাইট। তো এই বাইন্ডিং সাইটে ড্রাগ এখানে বাইন্ড করবে। তো আমাদের বডিতে তো তোমরা জানো যে অনেক রিসেপ্টর থাকে, অসংখ্য রিসেপ্টর থাকে, অনেক বিভিন্ন মেডিসিনের রেসপন্সে রিসেপ্টর তৈরি হচ্ছে, অন্য কোনো প্যাথোজেনের ইনফেকশনের জন্য বা প্যাথোজেন যখন অ্যাটাক করে বডিতে তখন বিভিন্ন ধরনের রিসেপ্টর তৈরি হয়। হ্যাঁ, তো এখন রিসেপ্টরের সাথে যে ড্রাগের যে ইন্টারাকশন, এখন সব রিসেপ্টরেই যদি ড্রাগ বাইন্ডিং হয় তাহলে কি হবে বলো তো? বডিতে যত রিসেপ্টর আছে সব রিসেপ্টরের সাথে ড্রাগ বাইন্ড করলো, তখন কি হবে? কাজটা বেশি হবে স্যার, যেহেতু কাজ বেশি মানে বডির এমন কিছু রেসপন্স হবে যেটা মানে আনইউজুয়াল রেসপন্স, হ্যাঁ, মানে ওভার রিঅ্যাকশন যেটা বডিতে সেটা হতে পারে, তাই না? যে আমাদের বডিতে তো লক্ষ লক্ষ রিসেপ্টর আছে, কোটি কোটি রিসেপ্টর আছে, মানে একই রিসেপ্টর বিভিন্ন আছে, মানে বিভিন্ন টাইপের রিসেপ্টর আছে, সবগুলোর সাথে যদি ড্রাগ বাইন্ড করে তাহলে কিন্তু প্রবলেম। হ্যাঁ, যেমন অটো ইমিউনো ডিজিজের মতো যে অটো রেসপন্স হয়ে যাবে, বডিতে এত বেশি রেসপন্স হবে। যেমন তোমার জানো যে তোমাদের বলেছিলাম যে সাইটোকাইন স্টর্ম, এই শব্দটা তো তোমাদের টার্মটা তোমরা জানো। সাইটোকাইনটা কি বলতো? সাইটোকাইন কি? সাইটোকাইন হলো এক ধরনের প্রোটিন, তাই না, যেটা বিভিন্ন ধরনের মানে প্যাথোজেনের রেসপন্সে বা বিভিন্ন ধরনের, হ্যাঁ, এটা বিভিন্ন প্রোটিনের এক্সপ্রেশন হয়। হ্যাঁ, সেই জন্য অনেক সময় যেমন মনে করো ইনফ্লামেটরি সাইটোকাইন, তাই না, প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন। হ্যাঁ, এরা কি হয়, যেমন আমাদের বডিতে কোনো ধরনের একটা প্যাথোজেন অ্যাটাক করলে বা ভাইরাস অ্যাটাক করলে আমাদের জ্বর আসে, তাই না, জ্বর আসে। এই যে জ্বর হচ্ছে বডি টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এটা কি? এটা এক ধরনের ইফেক্টস অফ সাইটোকাইন, অর্থাৎ প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন বডিতে বেড়ে যাচ্ছে, তাই না? সেই জন্য এটার এগেইনস্টে আমাদের কি করতে হয়? আমরা কি করি বলতো? যখন জ্বর আসে তখন আমরা কি করি বলো? মাথায় পানি টানি দেই স্যার। মাথায় পানি দেই। আর কি হয়? আমরা আর কি মেইন কি কাজটা করি? প্যারাসিটামল খাই। প্যারাসিটামল, তাই না? এই প্যারাসিটামল না, এগুলো কি? এগুলো কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি প্রোডাক্ট। হ্যাঁ, এটার যে রেসপন্সটা হবে অ্যান্টি ইনফ্লামেটরি, অর্থাৎ প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন যেগুলোর ফলে আমাদের জ্বর আসতেছিল, এই ড্রাগ গুলো বা মেডিসিন গুলো কি করে? অ্যান্টি ইনফ্লামেটরি, অর্থাৎ ওই সাইটোকাইন গুলোর রেসপন্সটা স্লো ডাউন করে দিবে। কারণ ওই সাইটোকাইন বডিতে যত বেশি হচ্ছে তত বেশি আমাদের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তখন আমাদের সমস্যা হচ্ছে। তো এটা কি করবে? স্লো ডাউন করে দেবে, তাই না? সো আমাদের বডিতে যদি খুবই বেশি পরিমাণে এক্সেস সাইটোকাইন তৈরি হয়, যেটাকে আমরা সাইটোকাইন স্টর্ম বলি, এটা কিছু করোনা ভাইরাস বা কোভিড-19 এটার ফলে আমাদের এই সাইটোকাইন স্টর্ম হতে পারে। তোমরা জানো যে করোনা হলে 2 থেকে 3 দিন নর্মাল কেসে যে খুব হাইলি টেম্পারেচার হয়, প্রচুর মানে কাঁপুনি সহ জ্বর হয়, 103-4 হয়ে যায়, জানো তোমরা, তাই না? এটা হয় কেন হয়? কারণ বডিতে প্রচুর পরিমাণে সাইটোকাইন তৈরি হয়। সেই জন্য কিন্তু এখন দেখো যে নাপা এক্সটেন্ড দিতে হয় না, হাই ডোজ, হ্যাঁ, এবং 2টা-3টা করে 2-3 বেলা করে দিতে হয়, কারণ এই সাইটোকাইনটা তৈরি হচ্ছে এটাকে স্লো ডাউন করে দেওয়ার জন্য বা এটাকে কমানোর জন্য। তো আমাদের বডিতে যদি খুব বেশি পরিমাণে এই ড্রাগ এরা বাইন্ড করে, হ্যাঁ, অর্থাৎ রিসেপ্টর যদি খুব বেশি থাকে তখন প্রচুর পরিমাণে বাইন্ড করবে এবং রেসপন্সটা বা ইফেক্টসটা এটা ওভার রেসপন্স হয়ে যাবে, মানে এটার ইফেক্টসটা অনেক বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের ক্ষতিকর প্রভাবটা আমরা দেখবো। হ্যাঁ, যেটা প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন যদি খুব বেশি হয় সেক্ষেত্রে আমাদের জ্বর হতে পারে, মানে একটা আনইউজুয়াল রেসপন্স হতে পারে। তোমরা জানো যে ড্রাগের
ওভারডোজ হয়ে গেলে যেটা হয়। সো তাহলে কি হতে হবে আমাদের? কি হতে হবে বলো? সব সি রিসেপ্টরের সাথে সব ড্রাগ বাইন্ড করা যাবে না, তাই না? জি স্যার। সেই জন্য এটা বলছে, দেখো এখানে পয়েন্টটা দেখো, the selectivity characteristics is required to avoid constant activation of receptor by promiscuous binding, মানে যত্রতত্র বাইন্ডিংটাকে অ্যাভয়েড করার জন্য ড্রাগের সাথে রিসেপ্টরে একটা সিলেক্টিভিটি ক্যারেক্টারিস্টিক্স আছে, অর্থাৎ সব ড্রাগ সব রিসেপ্টরের সাথে বাইন্ড করবেন, এবং সেটা তোমরা ভালো করেই জানো যে রিসেপ্টরের যে সাইট থাকে, রিসেপ্টর বাইন্ডিং সাইট, এটা স্পেসিফিক। এখন আরেকটা বিষয় আছে যে বাইন্ড করতেও পারে। হ্যাঁ, এখন আমরা যতই সিলেক্টিভিটি হই তারপরেও কিন্তু বাইন্ড করতে পারে, আনইউজুয়াল বাইন্ডিং হতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হবে বাইন্ড করলে? এখন একটা থিওরি আছে যেটা বাইন্ড করলেই যে রেসপন্স হবে এমনটা নয়। আমাদের বডিতে কিছু কিছু বাইন্ডিং সাইট আছে, যেগুলোকে আমরা বলি ইনার্ট বাইন্ডিং সাইট। দ্যাট মিনস এখানে যতই ড্রাগ এখানে বাইন্ড করুক বডির কোনো রেসপন্স হবে না। হ্যাঁ, অর্থাৎ ফার্মাকোলজিক্যাল যে ইফেক্টসটা থাকবে না। অর্থাৎ ড্রাগ দিলে বা ড্রাগ বা লাইগেন্ড যেটা আমরা বলি, ড্রাগকে আমরা লাইগেন্ড বলতে পারি, এখানে রিসেপ্টরের সাথে বাইন্ড করলেও এটা কোনো রেসপন্স হবে না। সেই এর মাধ্যমে বডি কি করে, এই যে আনইউজুয়াল যে রেসপন্স সেটাকে অ্যাভয়েড করে। বুঝতে পারছো তোমরা বিষয়টা? জি স্যার। অর্থাৎ ইনার বাইন্ডিং সাইটটা হলো যেখানে ড্রাগ বাইন্ড করলে বডির কোনো রেসপন্স হবে না, হ্যাঁ, কোনো ধরনের ফার্মাকোলজিক্যাল। তারপরে কিন্তু এটার একটা ইম্পর্টেন্স আছে। হ্যাঁ, আমরা হয়তো বলতে পারি যে তাহলে তো এর কোনো গুরুত্ব নাই। এর গুরুত্বটা কি বলতো? এর ফলে কি হতে পারে? ইনার বাইন্ডিং সাইট থাকলে কি হতে পারে? স্যার রেসপন্সটা একটু কম হবে স্যার, কারণ ওই পূর্ণ কোনো অ্যাক্টিভ সাইট যেটা সেখানে বাইন্ড হওয়ার সুযোগটা কমে যাবে, তাতে ওভার যেই রিঅ্যাকশনটা সেটা হওয়ার সম্ভাবনা কম থাকবে। হ্যাঁ, এটা যেটা হতে পারে, আমরা তো ড্রাগটা হিসেব করে আমরা বডিতে ইউজ করি, তাই না? তো কিছু ড্রাগ যদি ইনার বাইন্ডিং সাইটে মানে রিসেপ্টরে বাইন্ড করে ফেলে, তাহলে যেগুলো রিয়েল বাইন্ডিং সাইট মানে রেসপন্স যেখান থেকে পাবো, সেই রিসেপ্টর গুলো কম পরিমাণে ড্রাগ পাচ্ছে। হ্যাঁ, যার ফলে বডির রেসপন্সটা একটু কম হতে পারে। এবং এমনটা হতে পারে যে বডির আমরা দেখবো কাইনেটিক্স এর ক্ষেত্রে, আমরা তো ডায়নামিক্সটা পড়তেছি, কাইনেটিক্স এর ক্ষেত্রে আমরা দেখবো যে ড্রাগের যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তো এটা একটা কাজ করে এরকম, অর্থাৎ ড্রাগের অ্যাভেলেবিলিটি বায়োঅ্যাভেলেবিলিটি এটা কমিয়ে দিতে পারে। ঠিক আচ্ছা, এই কথাগুলো আমি অলরেডি বলে ফেলছি। হ্যাঁ, নন রেগুলেটরি, অর্থাৎ যে ড্রাগগুলো যে বাইন্ডিং সাইটে ড্রাগগুলো বাইন্ড করে, সে বাইন্ডিং সাইটগুলোকে আমরা নন রেগুলেটরি মলিকুল বলতে পারি, নন রেগুলেটরি। এবং যে প্লাজমা অ্যালবুমিন একটা এক্সাম্পল। প্লাজমা অ্যালবুমিন এরা হলো নন রেগুলেটরি মলিকুলস বা রিসেপ্টর। হ্যাঁ, উইল রেজাল্ট ইন নো ডিটেক্টেবল চেঞ্জ ইন দ্য ফাংশন অফ বায়োলজিক্যাল সিস্টেম। অর্থাৎ এই প্লাজমা অ্যালবুমিন বডিতে যেটা থাকে, এরা কোনো রেসপন্স, এটা এখানে ড্রাগ বাইন্ড করলেও এর কোনো রেসপন্স হয় না, কারণ এটা নন রেগুলেটরি। যেটা বলছিলাম যে এটা কমপ্লিটলি যে উইদাউট সিগনিফিকেন্স তাও না, বিকজ ইট এফেক্টস দ্য ডিস্ট্রিবিউশন অফ ড্রাগস। হ্যাঁ, যে ড্রাগের ডিস্ট্রিবিউশনে এটা এফেক্ট করে। অর্থাৎ যদি এই নন রেগুলেটরি বাইন্ডিং সাইট এরা বাইন্ড করে ফেলে, এরা বডির অন্যান্য অংশে বা যেগুলো আমাদের টার্গেট অর্গান বা টার্গেট সাইট সেখানে যেতে পারে না। এই যে ফ্রি ড্রাগ কতটুকু থাকতেছে বডিতে সেটা এরা ডিটারমিন করতে পারে, ডিটারমিন করে। সো সেই ক্ষেত্রে বোথ অফ দিস ফ্যাক্টরস আর ফার্মাকোকাইনেটিক ইম্পর্টেন্ট, যেটা বলছিলাম যে ফার্মাকোকাইনেটিক্স এর ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন হচ্ছে, এই ক্ষেত্রে এদের একটা ভূমিকা আছে। ঠিক আছে, ওকে। এখন আমরা ফার্মাকোকাইনেটিক্সে যাব। আমরা এতক্ষণ পড়লাম ফার্মাকোডাইনামিক্স। তোমরা কি বুঝতে পারছো ফার্মাকোডাইনামিক্সে আসলে কি হচ্ছে? আমরা পরবর্তীতে আরো ডিটেলস পড়বো, স্পেসিফিক্যালি কোন ড্রাগের কথা, ফিশের ক্ষেত্রে আমরা বেসিক পড়তেছি, বেসিক ফার্মাকোলজি, যেটা আমি বলছি যে দুইটা অংশ, একটা ফার্মাকোডাইনামিক্স এবং আরেকটা হলো ফার্মাকোকাইনেটিক্স। তো ফার্মাকোডাইনামিক্সে আমরা পড়লাম যে ড্রাগটা আমরা ইউজ করি, সেই ড্রাগ বডিতে
কি ধরনের রেসপন্সটা করে। তো এক কথায় কেউ বলতে পারবা ফার্মাকো বলো তো, মিলন আছো? জি স্যার, আছে স্যার। ফার্মাকোডাইনামিক্সে এটা তো আমি বলেই দিলাম, যেটা এর কাজ হলো বডিতে ড্রাগ যাওয়ার পরে বডিতে কি কি ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে, তাই না? তো তুমি এখন আমাকে অল্প কথায় 30 সেকেন্ডসে বলো যে ফার্মাকোডাইনামিক্সের মধ্যে তুমি কি বুঝতে পারছো, মানে গত ক্লাস আজকের ক্লাস মিলে কিছু একটা বলো, মানে কি হচ্ছে বডিতে সেটা একটু বলো। স্যার বলতে পারবো না স্যার। আমি যে কথাটা বললাম একটু আগে সেটাই বলো। আরে বাবা, আমরা তো মানে প্রতিনিয়ত ওই ওষুধ খাচ্ছি, তাই না? তো ওষুধ খাওয়ার ফলে বডির কি হচ্ছে, বডির আমাদের ভিতরে কি হচ্ছে, জ্বর হলে ওষুধ খাই, জ্বরটা কমে যাচ্ছে, কমে এই যে এটা বডির রেসপন্স, বডির টেম্পারেচারটা কমে যাচ্ছে, এই যে রেসপন্স, এটা ফার্মাকোডাইনামিক্স, তাই না? আর কি হচ্ছে, আমাদের কোনো ইনফেকশন হইলে, যেমন পেট খারাপ হলে আমরা কি করি, পেট খারাপ হলে আমরা মেট্রোনিডাজল বা যে কোনো অ্যান্টিবায়োটিক, অ্যামোক্সিসিলিন, এগুলো খাচ্ছি। এগুলো খেলে কি হচ্ছে, আমাদের এই বডি রেসপন্স হচ্ছে, পাতলা পায়খানা কমে যাচ্ছে, এই যে রেসপন্সটা, এটাই হলো ফার্মাকোলজি, ফার্মাকোডাইনামিক্স, তাই না? বুঝতে পারছো মিলন? জি স্যার, জি স্যার। এটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে আমাদের বডিতে রিসেপ্টর আছে, মূল কাজ হলো যে ড্রাগ রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, বাইন্ড করার পরে তারপরে কি হয়, বডির একটা রেসপন্স হচ্ছে। বাইন্ড না করলে রেসপন্সটা হয় না। দেন এই যে বাইন্ডিং এর জন্য বিভিন্ন ধরনের রিসেপ্টর আছে, বিভিন্ন ধরনের বন্ডিং আছে, হ্যাঁ, এগুলো হলো ফার্মাকোডাইনামিক্স। বুঝতে পারছো? এগুলো পড়তে হবে, পড়ে পরীক্ষায় তো আসবেই, ফার্মাকোডাইনামিক্স আর ফার্মাকোকাইনেটিক্স এর প্রশ্ন পরীক্ষায় আসবেই কনফার্ম, শর্ট নোটেই হোক যাই হোক, মূল বিষয় এগুলো জানতেই হবে। ঠিক আছে, এই এবার বলো তো, জয়ন্ত আছো? ফার্মাকোকাইনেটিক্স তাহলে কি, এটা সংজ্ঞাটা কিন্তু আমি বলছি, বলছি না আগের ক্লাসে প্রথম দিকে। কাইনেটিক্স কি হবে তাহলে, আমরা ডাইনামিক্সে বুঝলাম, কাইনেটিক্স কি? তাহলে এটা কিভাবে কি কাজ করে সেটা, কে কে কিভাবে কাজ করে? ড্রাগ। আচ্ছা, এটা হলো মানে উল্টা কথায় যদি বলি, আগেরটা হলো যে ড্রাগ আর বডির মধ্যে, মূল কথা তো ড্রাগের সাথে বডির ইন্টারাকশন। সো ড্রাগের ফলে বডির যে রেসপন্স সেটা ডাইনামিক্স, আর বডির ড্রাগের উপরে কি রেসপন্স, হ্যাঁ, মানে ইফেক্টসটা কি, ইফেক্টস অফ বডি অন ড্রাগস, অর্থাৎ ড্রাগের কি হচ্ছে, সেটা হলো কাইনেটিক্স। এখন আমরা তো বডিতে আমরা যে কোনো একটা ড্রাগ ইউজ করি, তাই না? তো ড্রাগ ইউজ করার পরে, এটা মনে করো ড্রাগ, সেই ড্রাগটা, এটা ফিশের কথাই যদি বলি যে এটা ফিশ, হ্যাঁ, এটা ফিশ হয়নি যদিও, তো সেই ফিশকে আমরা ড্রাগটা খাইয়ে দিলাম, হ্যাঁ, ওরাল ড্রাগের কথা যদি বলি, তখন এই ড্রাগটা কি হবে, এই বডির যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, হ্যাঁ, ডাইজেস্টিভ সিস্টেমে চলে গেল, এরপরে কি হবে, হ্যাঁ, ফাইনালি ড্রাগটা কি হয়, এইটাই হলো, এই যে কোথায় কি হচ্ছে, কোথায় যাচ্ছে ড্রাগ, এটাই হলো কাইনেটিক্স। বুঝতে পারছো জয়ন্ত? সেজন্য ফিশের ক্ষেত্রে যদি বলি আমরা যে একটা ড্রাগ বডিতে কত সময় এখানে বডিতে রয়ে যাচ্ছে, হ্যাঁ, বা হাফ লাইফ কত, এবং কত সময় পরে বডি থেকে বের হয়ে যাচ্ছে, এইগুলোই আমরা স্টাডি করব। তো আমরা এখন একটু দেখি, এই স্লাইডটা তোমরা একটু দেখো খেয়াল করে। তো যে কোনো ড্রাগ আমরা যখন ইউজ করব বডিতে, ফিশের জন্যই হোক বা যে কোনো অ্যানিমেলের জন্যই হোক, বডিতে ড্রাগ প্রথম কাজ কি হবে, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ অর্থাৎ এন্ট্রি, তাই না? ড্রাগটা বডিতে এন্ট্রি করবে, এটা এন্ট্রি কিভাবে করতে পারে আমরা এগুলো দেখবো যদিও। বলো তো, সঙ্গীতা বলো।
আমরা কিভাবে ড্রাগ আমরা নিতে পারি বা ফিশকে আমরা কিভাবে ড্রাগ দিতে পারি? ওরা ড্রাগ বলো মানে বা খাবারের মেডিসিন? মাধ্যমে দেওয়া যায়। খাবারের তারপর মাধ্যমে দেওয়া যায়। মানে কোনো একটা পাত্রে ড্রাগ দেওয়ার পরে লিকুইড যদি হয় ওটার মধ্যে ফিশটা দিয়ে দিলে হুম, তো এটা কি বলে? হতে পারে। এটা হচ্ছে ইমারশন। জি ইমার্শন। স্যার ইমার্শন। ইমার্শন হতে পারে। ইমার্শন হ্যাঁ, আর একটা আছে বাথিং। হ্যাঁ, ইমার্শন বাথিং। আবার যে ডিপিং বলা হয় না, এটা কিন্তু একটু পার্থক্য আছে। যেমন একটা হলো পানিতে রেখে দেওয়া লম্বা সময়, ইমার্শন হতে পারে বা বাথিং হতে পারে, এটা বাথিং বলি। আর ডিপিং যেটা হলো ডিপ, হ্যাঁ, ডিপ ইমার্শন জি হতে স্যার। পারে, যে ডিপ ইমার্শন আর বাথ ইমার্শন। তো ডিপ ইমার্শন হলে জাস্ট একটু মাছকে আমরা চুবিয়ে নিলাম, হ্যাঁ, মেডিসিন আছে ওখানে একটু চুবিয়ে নিয়ে আবার অন্য জায়গায় ছেড়ে দিলাম। এটা আর কিভাবে হতে পারে? সোয়াব আছে মানে যে জায়গায় যদি কোনো অসুখ হলো বা রোগ দেখা দিল ওই জায়গার মধ্যে তুলা দিয়ে মেডিসিন দেওয়া। আচ্ছা, হ্যাঁ হতে পারে সোয়াব। আর কি হতে পারে? ইনজেকশন ভ্যাকসিন যেটাকে বলে আর কি। হ্যাঁ, ভ্যাকসিন না, আমরা মেডিসিনটাকেও দিতে পারি ইনজেকশন হিসেবে। হ্যাঁ ইনজেক্ট করা যায়। ইনজেক্ট করা যায়। ইনজেকশন কয় ধরনের হতে পারে? 2 ধরনের ইনজেকশন, কি ধরনের ইন্ট্রামাসকুলার আর পেরিটোনিয়াল। আইপি, ইন্ট্রাপেরিটোনিয়াল, ইন্টারমাসকুলার আর ইন্টারপেরিটোনিয়াল। ইন্টারপেরিটোনিয়াল। আর কি কোনো হতে পারে? আরেকটা হতে পারে, বলো তো কি? ফিশের ক্ষেত্রে অ্যাভেলেবল হয় না, ইন্ট্রাভেনাস বলা হয়। হুম, আমাদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে হতে পারে বা এনিমেলের ক্ষেত্রে যে ভেইন যেটা সেখানে দেওয়া। ফিশের ক্ষেত্রে ভেইনটা পাওয়া মুশকিল, তারপরে বড় মাছের ক্ষেত্রে ইন্ট্রাভেনাস ইনজেকশন হতে পারে। আর কি হতে পারে? মানুষের ক্ষেত্রে আর কোনো টাইপ আছে? আচ্ছা, আমরা ওইটা দেখবো, যাক তোমাদের এটা ধারণা আছে। সো ড্রাগ, মূল কথা হলো যে এন্ট্রি করবে বডিতে, অ্যাডমিনিস্ট্রেশন বলা হয়। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন টু, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে ড্রাগটা এলিমিনেশন। এলিমিনেশন মানে কি? যে এক্সেস বা বাই প্রোডাক্ট বা রেসিডিউ যেটাকে বলি সেটা বডি থেকে বের হয়ে যায়, এক্সক্রিশন হয়। সেই এক্সক্রিশন কিভাবে হতে পারে বলো তো? এক্সক্রিশন কিভাবে হতে স্যার পারে? কিডনির মাধ্যমে এক্সক্রিশন হয়। হ্যাঁ, কিডনির মাধ্যমে, কিডনি ফিল্ট্রেশনের মাধ্যমে হয় এবং ইউরিনের মাধ্যমে হয়, তাই না? ম্যাক্সিমাম ড্রাগের এক্সিস এলিমিনেশনটা হয় ইউরিনের মাধ্যমে। তাছাড়া ফিসিসের মাধ্যমেও হতে পারে, তাই না? যে ডাইজেস্টিভ সিস্টেমে যদি থেকে যায় কোনো ড্রাগ, সেগুলো ফিসিসের মাধ্যমে এক্সক্রিশন হতে পারে। সো অ্যাডমিনিস্ট্রেশন থেকে এলিমিনেশন পর্যন্ত এর মাঝে 4টা স্টেপ আছে। হুম, যেটাকে আমরা সংক্ষেপে এখানে তোমরা মনে রাখতে পারো খুব সহজে, অ্যাডমি, এ ডি এম ই, মনে রাখবো এই 4টা লেটার। এতে হলো অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনটা কি? এখন ড্রাগ তো আমরা বডিতে নিলাম, হুম, এখন বডিতে ড্রাগটা গেল, ডাইজেস্টিভ সিস্টেমেই যাক যেখানেই যাক, এটা অ্যাবজর্পশন হতে হবে। অ্যাবজর্পশনটা হলো কি? মুভমেন্ট অফ ড্রাগ ফ্রম দ্য সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন অর সাইট অফ অ্যাবজর্পশন টু দ্য ব্লাড অর প্লাজমা। এখন ড্রাগটা তো আমরা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে, মনে করো ফিশের ডাইজেস্টিভ সিস্টেমে এই ড্রাগটা এখানে আছে। এখন এখানে যদি থেকে যায় তাহলে তো কাজ হবে না। ড্রাগটা আমাদের যে যে জায়গায় দরকার, টার্গেট অর্গান অর্থাৎ ড্রাগের যে জায়গায় ফাংশন হবে সেই জায়গায় যেতে হবে। যাওয়ার জন্য কিছু প্রসেস আছে যেটা অ্যাবজর্পশন বলি। বিভিন্নভাবে অ্যাবজর্পশন হতে পারে, আমরা সেটা ডিটেলস পড়বো। অ্যাবজর্পশন হতে হবে। তো অ্যাবজর্পশন হওয়ার পরে ডিস্ট্রিবিউশন বলছি আমরা, যে আগে একটা কথা বললাম যে ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ড্রাগটা তো এখানে আছে, অ্যাবজর্পশন হলো এরা বিভিন্ন বডির বিভিন্ন অংশে এরা ডিস্ট্রিবিউশন হতে হবে। ডিস্ট্রিবিউশন ইজ রিভার্সেবল ট্রান্সফার অফ ড্রাগ বিটুইন ব্লাড অ্যান্ড দ্য এক্সট্রাভাস্কুলার ফ্লুইডস। অর্থাৎ আমাদের যে ব্লাড ফ্লুইড থাকতে পারে, সেই ব্লাড ফ্লুইড থেকে ব্লাডের যে সেলে বা প্লাজমাতে ড্রাগটা যেতে হবে। কারণ হলো, তোমরা জানো যে বডিতে আমাদের যে মুভমেন্ট হয়, বডির একমাত্র ব্লাড কিন্তু আছে যারা পুরো বডিতে মুভ করে, তাই না? ফ্লো হয়, ব্লাড ফ্লো একদম তোমাদের ব্রেন থেকে শুরু করে একদম পা পর্যন্ত সারা অংশে, ইভেন এভরি অর্গান ব্লাড সার্কুলেশন হয়। সো তোমরা সেই জন্য জানো যে কারো কোনো পয়জন ইনজেকশন হলে বা কেউ পয়জন যদি সাপে কামড় দিলে কি হয়,
সে পয়জনটা সারা বডিতে ছড়িয়ে যায়। হ্যাঁ, তখন সাপে কামড় দিলে কি করতে হয় বলো তো? হুম? সাপে স্যার কত স্থানে লাগে স্যার? হালকা করে একটু বাঁধতে হয় স্যার। হালকা করে না, মোটামুটি টাইট করে বাঁধতে হয়, ব্লাড ফ্লোটাকে বন্ধ করে দিতে হয় যাতে সেই পয়জনটা সারা বডিতে ছড়িয়ে যেতে না পারে, তাই না? পায়ে কামড় দিলে পায়ের উপর অংশে টাইট করে বেঁধে দিতে হবে যেন ওইখান থেকে ব্লাডটা উপরের দিকে ফ্লো হতে না পারে। হ্যাঁ, ফ্লো হতে না পারলে তখন ওই পয়জনটা বডিতে যেতে পারতেছে না, কারণ পয়জন যদি ব্রেনে চলে যায় তখন নার্ভাস সিস্টেমে, এন্ডোক্রাইন সিস্টেমে অ্যাটাক করবে। হ্যাঁ, তখন হার্টে চলে যাবে, হার্টে চলে গেলে তো তোমরা জানো যে হার্ট বন্ধ হয়ে যেতে পারে, তখন মারা যাবে। অর্থাৎ নার্ভাস সিস্টেমে মেইনলি অ্যাটাক করে টক্সিন বা পয়জন গুলো। সো এই ব্লাড হলো, ব্লাড বা প্লাজমা, সেটা হলো ডিস্ট্রিবিউশনের জন্য একটা প্রধান মিডিয়া। সো এইভাবে ডিস্ট্রিবিউশন হয়। ড্রাগটা প্রথমে অ্যাবজর্ব হলো বডিতে থেকে, মানে ডাইজেস্টিভ সিস্টেমে যেখানে ইনজেকশনে হলো সেখান থেকে বা মাসল থেকে অ্যাবজর্ব হয়ে, অ্যাবজর্পশনের মাধ্যমে, অ্যাবজর্পশন বিভিন্ন ভাবে হয়, সে অ্যাবজর্পশন হয়ে যেমন ডিফিউশন হতে পারে। হ্যাঁ, সে অ্যাবজর্পশন হয়ে সেটা বডিতে ছড়িয়ে গেল, বিভিন্ন টার্গেট অর্গানে চলে গেল। যেমন মনে করো লাংসে যদি কোনো প্রবলেম হয়, আমরা কি ইনজেকশন লাংসে দেই বলো? না স্যার, লাংসে ইনফেকশন হলে আমরা বাহিরে দিতে। লাংসে কিন্তু আমরা দিচ্ছি না, ইনজেকশন দিচ্ছি না, আমরা অন্য একটা জায়গায় ইনজেকশন দিচ্ছি। তখন কি হবে, সেই ড্রাগটা তখন আমাদের কিন্তু সেই লাংসে যেতে হবে, এবং যাওয়ার জন্য কি হবে, এটা ডিস্ট্রিবিউশন হয়। অর্থাৎ অ্যাবজর্পশন হলো, অ্যাবজর্পশনের মাধ্যমে ড্রাগটা ডিস্ট্রিবিউট টু ডিফারেন্ট অর্গানস ইনক্লুডিং লাংস। লাংস অন্য অর্গানেও যাবে, বাট লাংসে টার্গেট করা হয়। সো এটা লাংসে যাবে, এটা ডিস্ট্রিবিউশন হবে অ্যাবজর্পশনের মাধ্যমে, এবং সেটার কিছু প্রসেস আছে, আমরা সেগুলো পড়বো। এরপরে ড্রাগটা কি হবে, মেটাবলিজম হবে। ড্রাগেরও মেটাবলিজম আছে, তোমরা জানো। কারণ ড্রাগের এটা কেমিক্যাল মডিফিকেশন অফ দ্য ড্রাগ মলিকুলস টু দেয়ার অ্যাকশন। অর্থাৎ ড্রাগটা কাজ করার জন্য এই ড্রাগের কিছু কেমিক্যাল মডিফিকেশন হবে। হ্যাঁ, অর্থাৎ ড্রাগ আমাদের যে টার্গেট রিসেপ্টর সেটার সাথে বাইন্ড করবে, বাইন্ড করে এই বডির যে রেসপন্সটা হচ্ছে, এটা মেটাবলিজম হচ্ছে, ড্রাগটা ভেঙে যাচ্ছে, মেটাবলিজম হচ্ছে, ইফেক্টসটা আমরা পাচ্ছি। মেটাবলিজমের পরে ড্রাগের কিছু রেসিডিউ থাকে, সেগুলো কি হবে, সেই রেসিডিউ গুলো বডি থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, অথবা কিছু এক্সেস ড্রাগ থাকলে সেগুলো এলিমিনেট হবে, অর্থাৎ এক্সক্রিশন। এটা প্রসেস অফ রিমুভাল অফ ড্রাগস ফ্রম দ্য বডি অ্যান্ড টু টার্মিনেট দ্য ড্রাগস অ্যাকশন। অর্থাৎ বডি থেকে বের হয়ে যাবে এবং টার্মিনেটিং হবে, যে ড্রাগের অ্যাকশনটা টার্মিনেট হয়ে যাচ্ছে, স্টপ হয়ে যাবে। কারণ ড্রাগের অ্যাকশন যদি আমরা আজীবন পাই, 2-3 বছর ধরে পাই, তাহলে কিন্তু আমাদের যেটা বডির যে কন্টিনিউয়াস রেসপন্স, সেটা আমাদের প্রবলেম সৃষ্টি করবে। সেই জন্য ড্রাগটা একটা নির্দিষ্ট সময় পরে বডি থেকে এলিমিনেট হতে হবে। সো এটাও হচ্ছে। ইন দিস প্রসেস ড্রাগস আর ইরিভার্সিবলি এলিমিনেটেড ফ্রম দ্য বডি। ইরিভার্সিবল তোমরা জানো যে বডি থেকে বের হয়ে যাবে, সেটা আর বডিতে আসার সম্ভাবনা বা সুযোগ থাকবে না। তো এই চারটা হলো মূল পয়েন্ট, হ্যাঁ, বা প্রসিডিউর, মানে মেথডস, যেভাবে ড্রাগ কাজ করে। এবং ফার্মাকোকাইনেটিক্স আমরা যখন আলোচনা করব কোন একটা ড্রাগের, কোন একটা অ্যান্টিবায়োটিকের, আমরা এই চারটা পয়েন্ট আলোচনা করব। তো এর পরবর্তীতে আমাদের স্পেসিফিক্যালি অ্যাবজর্পশন এগুলো আছে, আজকে থাক এগুলো, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে পড়বো, ঠিক আছে? তো এই অ্যাবজর্পশন হওয়া বা এরপরে প্রত্যেকটা পয়েন্ট গুলো আমরা স্পেসিফিক্যালি পড়বো। হয়তো আর 1-2টা ক্লাস লাগবে এই কাইনেটিক্সটা শেষ করতে। পরবর্তীতে আমরা আমাদের ফিশের ক্ষেত্রে যে বিভিন্ন ড্রাগ ইউজ করা হয় সেগুলোর মোড অফ অ্যাকশন কি, কাইনেটিক্স কি, সেগুলো আমরা দেখব। তো কারো কোনো প্রশ্ন আছে আজকের এই পর্যন্ত? কারো কোনো প্রশ্ন আছে? নাই না? ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো।